পাকিস্তানের সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের আগে ইমরান খানের জামিন, বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানোয় এখনই মিলছে না মুক্তি। এবং জালিয়াতির দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত ধনকুবের গৌতম আদানি, বিদ্যুৎ প্রকল্প পেতে বিনিয়োগকারীদের টাকা থেকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ। দেখছিলেন শিরোনাম, আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে গাজায় যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত বলে দাবি করেছে হামাস। যুক্তরাষ্ট্রের দাবি, নিঃশর্ত যুদ্ধবিরতিতে তারা রাজি নয়। এছাড়াও বুধবার গাজা, পশ্চিম তীর, লেবানন এবং সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েল। এতে হতাহত হয়েছেন অর্ধশত মানুষ। চলমান এই বর্বরতার মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। তবে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে এই প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন। এমন সিদ্ধান্তে যুদ্ধবিরতি চুক্তি নাকচ করে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পড়ে নিজেদের মতামত জানিয়েছেন বলে জানান হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, লেবাননে বর্বরতা বন্ধের সিদ্ধান্ত এখন ইসরায়েলের হাতে। যুক্তরাষ্ট্রের দূত আমোস হচস্টেইন ইসরায়েলে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই এই বার্তা প্রকাশ করে হিজবুল্লাহ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নতুন এক দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। দেয়া হয়েছে তার মুক্তির নির্দেশও। তবে পিটিআইয়ের এই নেতার বিরুদ্ধে এখনও দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের আরও অনেক মামলা থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে তার মুক্তির বিষয়টি। এদিকে ইমরান খানের বোনের দাবি, তোষাখানা মামলায় জামিনের পর আগামী 24 নভেম্বর বিক্ষোভে নেতৃত্ব দেবেন তার ভাই। এক বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই কারাগারে বন্দী ছিলেন তার স্ত্রী বুশরা বিবিও। 13 জুলাই ইসলামী বিধি বহির্ভূত বিয়ের এক মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দেয়া হয়। কিন্তু ওই দিনই তোষাখানার নতুন এক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গত মাসে এই মামলা থেকে বুশরা বিবিকে জামিন দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এরপর জেল থেকে মুক্তি দেয়া হয় তাকে। এরপর স্থানীয় সময় বুধবার নতুন এক দুর্নীতির মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন মঞ্জুর করেন ইসলামাবাদ হাইকোর্ট। দেয়া হয় মুক্তির আদেশও। তবে এত কিছুর পরও সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ তার বিরুদ্ধে এখনো দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের আরো অনেক মামলা রয়েছে। পুলিশ জানায়, ইসলামাবাদে ইমরান খানের বিরুদ্ধে 62টি মামলা দায়ের করা হয়েছে। পাঞ্জাবে মামলা রয়েছে আরো 54টি। এদিকে ইমরান খানের মুক্তির অনিশ্চয়তা থাকলেও এক সংবাদ সম্মেলনে তার বোন আলিমা খান বলেন, তোষাখানা মামলায় জামিনের পর আগামী 24 নভেম্বর বিক্ষোভে নেতৃত্ব দেবেন ইমরান খান। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতীয় ধনকুবের গৌতম আদানি জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন। বিদ্যুৎ প্রকল্প পেতে বিনিয়োগকারীদের টাকা থেকে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে বুধবার উন্মোচিত হওয়া এক অভিযোগপত্রে গৌতম আদানির বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি এবং প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বলা হয়, ভারতীয় সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় $25 কোটি ঘুষ দিয়ে চুক্তি আদায়ের বিষয়টি গোপন করে তিনি বিনিয়োগকারীদের কাছ থেকে কয়েকশো কোটি ডলার সংগ্রহ করেছেন। অভিযোগ অনুযায়ী প্রকল্পটি পরিচালনার জন্য ভারতের প্রভাবশালী কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। বিনিয়োগকারীদের থেকে এই প্রকল্পে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরির আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করা হলেও প্রকৃতপক্ষে সেই অর্থ দুর্নীতি ও জালিয়াতির কাজে ব্যবহার করা হয়েছে। এই মামলায় আদানি ও তার কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের নামও যুক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির মাধ্যমে লাভজনক চুক্তি করে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করা হয়েছে।
আদানির গ্রুপ বিভিন্ন সময়ে অভিযোগের মুখোমুখি হয়েছে, যদিও তারা সবসময় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তবে এই মামলার ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের জন্য সম্ভাব্য আরও 2 জনের নাম প্রস্তাব করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে লিন্ডা ম্যাকমোহন আর বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের হাওয়ার্ড লাটনিককে মনোনয়নের কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর এতটুকুও কালক্ষেপণ করেননি ডোনাল্ড ট্রাম্প। মসনদে বসার আগেই নিজ প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন তিনি। একে একে প্রশাসনের শীর্ষ পদে নিজের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করছেন। এরই ধারাবাহিকতায় নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড রেসলিং কোম্পানির সাবেক সিইও লিন্ডা ম্যাকমানকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানান, লিন্ডা ম্যাকমান তার কয়েক দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষায় যুক্তরাষ্ট্রকে 1 নম্বর দেশে পরিণত করবেন। তার দক্ষতা ও অভিজ্ঞতাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করবেন। ম্যাকমান ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষুদ্র ব্যবসায় প্রশাসনের নেতৃত্ব দেন। বর্তমানে তিনি ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন সহ সভাপতি হিসেবে কাজ করছেন। এদিকে বাণিজ্য মন্ত্রী হিসেবে ধনকুবের হাওয়ার্ড লাটনিককে মনোনীত করার কথা জানিয়েছেন ট্রাম্প। লাটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের প্রধান। এক বিবৃতিতে লাটনিকের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প জানান, হাওয়ার্ডের ওয়াল স্ট্রিটে 30 বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্য ক্ষেত্রে নেতৃত্ব দেবেন তিনি। ট্রাম্প প্রশাসনে মেডিকেয়ার ও মেডিকেড পরিষেবার নেতৃত্ব দিতে হার্ট সার্জন ও টিভি ব্যক্তিত্ব ডাক্তার মেহমেদ ওজের নাম প্রস্তাব করা হয়েছে। মেহমেদ 2022 সালে ট্রাম্পের সমর্থনে পেনসিলভেনিয়ায় রিপাবলিকান প্রতিনিধি হিসেবে সিনেটর পদে লড়েছিলেন, তবে ডেমোক্র্যাট প্রার্থীর কাছে হেরে যান তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কট্টর অভিবাসন বিরোধী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া শুরু করেছেন, যার প্রভাব ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। তবে ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে সরকার কোনো কঠোর পদক্ষেপ নিলে আন্দোলন সংগ্রামের কথা জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অভিবাসন বিরোধী হিসেবেই পরিচিত। তার মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কট্টর অভিবাসন বিরোধী ডোনাল্ড ট্রাম্পেরও ভূমিদস্য বিজয় হয়েছে। আর নির্বাচিত হয়েই তিনি অভিবাসীদের বিরুদ্ধে নানা রকমের পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। ট্রাম্পের এই অভিবাসন বিরোধী নীতি ও পদক্ষেপের প্রভাব ফ্রান্স সহ ইউরোপের অভিবাসন বিরোধী দেশগুলোতেও পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। এ প্রসঙ্গে ফ্রান্সের একজন সাংসদ বলেন, ট্রাম্পের বিজয় কিছুটা হলেও ফ্রান্সে প্রভাব ফেলবে। মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আগমন অনিয়মিত অভিবাসীদের জন্য এক দুঃসংবাদ নিয়ে এসেছে। অর্থনৈতিক মন্দা এবং সামাজিক অসন্তোষের কারণে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বর্ণবাদী এবং কট্টর ডানপন্থী দলগুলো ক্ষমতায় এসেছে। এই কারণেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অনিয়মিত অভিবাসীদের জীবন আরও বেশি দুর্বিষহ হবে ফ্রান্সে। এতে শঙ্কার কথা জানিয়েছেন অনিয়মিত অভিবাসীরাও। ওনার প্রতিশ্রুতি ছিল অনিয়মিতদের উপরে একটা আশঙ্কাজনক, সেই প্রভাবটা আমার সারা বিশ্বই পড়তে পারে, ইভেন ফ্রান্সে পড়তে পারে। এদিকে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা জানিয়েছেন, এই পরিস্থিতিতে আগের মতোই অভিবাসীদের পক্ষে তারা আন্দোলন সংগ্রাম করবেন। ইতিমধ্যে আন্দোলনের জন্য ডাক দিয়েছে এবং অনেক ধরনের সেমিনার করার পরিকল্পনা করছে, যাতে করে এই যে নিয়মটা করতে যাচ্ছে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, এটা যাতে না পাশ করতে পারে। কারণ বিদেশিদের এই যে ক্ষতিটা হবে এরকম নিয়ম হলে এটা কিন্তু গ্রহণযোগ্য না। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী রয়েছেন, যাদের বিরুদ্ধে দৌড়বাক্যের চিত্র বিভিন্ন সময় দেখা যায়। কিছুদিন আগে অনেকটা জোর করেই অনিয়মিত অভিবাসীদের ফ্রান্স থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যেখানে ছিলেন কয়েক বাংলাদেশিও। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী ট্রাম্পের বিজয়ের পর সেখানকার কিছুটা প্রভাব ফ্রান্সে এসেও পড়তে পারে, এমনটা মনে করছেন কেউ কেউ। তবে এখানে অভিবাসীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ সরকার নিলে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন নেতারা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।
বাংলাদেশের সব সরকারের আমলে মানবাধিকার অক্ষুণ্ণ থাকা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। বুধবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, ব্যক্তি যিনিই হন তার মানবাধিকার রক্ষা করতে হবে। With respect to human rights in Bangladesh is the same under this government as it was under the previous government, is that we want to see the human rights of the Bangladeshi people upheld, full stop. ক্রিপ্টোকারেন্সির পক্ষে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আরও জোরালো হচ্ছে। সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম বাক্ট অধিগ্রহণের পথে রয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। এমন খবরে সুবাতাস বইছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে। বুধবার প্রতিটি বিটকয়েনের দাম উঠে যায় সর্বকালের সর্বোচ্চ $94,000। বাংলাদেশ সহ অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেনদেন করা বৈধ নয়। বিপরীতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বাড়ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া ফার্ম ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সুযোগ দিতে পারে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। এদিকে দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম বাক্ট অধিগ্রহণের পথে ট্রাম্পের মিডিয়া ফার্ম। এমন খবরে সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার দর 175% বেড়েছিল। তবে ঠিক কত দামে প্ল্যাটফর্মটি কিনে নিচ্ছে ট্রাম্প মিডিয়া তা এখনও জানা যায়নি। মঙ্গলবার বাক্টের মূলধন ছিল প্রায় $200 মিলিয়ন, আর ট্রাম্প মিডিয়ার বাজার মূল্য প্রায় $6 বিলিয়ন। নির্বাচনী প্রচারণার সময় ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্রিপ্টোকারেন্সি বান্ধব নীতিমালা এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ট্রাম্প জয়ী হওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। এদিকে বাক্ট কেনার নতুন খবরে ক্রিপ্টোর বাজারে হইচই পড়েছে। বুধবার প্রতিটি বিটকয়েনের দাম এ যাবৎকালের সর্বোচ্চ $94,000 মাইল ফলক ছুঁয়ে যায়। ধারণা করা হচ্ছে শীঘ্রই তা $1 লাখ ছাড়িয়ে যাবে। কয়েন মার্কেট ক্যাপের তথ্য বলছে অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দামও বাড়ছে। 2018 সালে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং প্ল্যাটফর্ম বাক্ট গঠন করে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ, যেখানে 2021 সালে লেনদেন শুরু হয়। জানা গেছে, বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি $27.4 মিলিয়ন পরিচালন লোকসান করেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দালাল চক্রের কারণে ইটালিতে বসবাসরত যে বাংলাদেশিদের ভিসা আটকে দেওয়া হয়েছিল তাদের পুনরায় ভিসা প্রদানে সম্মত হয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। জীবনযাত্রার মান উন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে। তবে বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই, বেছে নেন অবৈধ পথ। অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা। এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করে পাসপোর্ট ফেরত দেওয়ারও সিদ্ধান্ত জানায় তারা। এই ঘটনার পর রোম দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেওয়ার আশ্বাস দেয় ইতালি সরকার। জেনুইন নুলাউস্থা যাদের আছে তাদেরকে যেন দ্রুততার সাথে ভিসা দেওয়া হয়, এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। ভিসা কার্যক্রম তদারকিতে 2 কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি। আমাদের প্রেসারে তারা ওখানে ইটালিয়ান এমবেসিতে 2 কর্মকর্তাকে প্রেরণ করেছে এই ভিসাগুলো দ্রুত যাতে এক্সিকিউট করা যায়। প্রবাসী বাংলাদেশিরা দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আমাদের সমস্যাটা সলিউশন করার জন্য প্রথমেই দালালের দূরত্বটা কমাইতে হবে। ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার 2023-2025 সালে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসা দেবার আইন অনুমোদন করে। ওই আইনে 4,52,000 শ্রমিক আসবে ইতালিতে। শেষ পর্বে 2025 সালের কোটায় 1,81,000 শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত প্রাক আবেদন ফর্ম পূরণ করা যাবে, আর এই আবেদনগুলোর ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি।
ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মালদ্বীপে বেশ কিছুদিন ধরে চলছে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন। অপারেশন কুরাঙ্গের অধীনে এই পর্যন্ত মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে ৫,০০০-এর বেশি নথিবিহীন প্রবাসীকে। দেশটির বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এমন তথ্য প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। যদিও এর মধ্যেই বৈধকরণ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। এই সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীদের বৈধ হওয়ার আহ্বান জানায় বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। গত এক বছরে অবৈধ অভিবাসন রোধে রীতিমতো বিস্ময় ঘটিয়েছে মালদ্বীপ সরকার। দেশটিতে কর্মরত 10,000 অবৈধ অভিবাসীর বায়োমেট্রিক এবং তথ্য সংগ্রহ সহ প্রবাসীদের অসংখ্য অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছেন। শুধু তাই নয়, অপারেশন কুরাঙ্গি নামের এই বিশেষ অভিযানে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে 5,000-এর বেশি নথিবিহীন অভিবাসীকে। দেশটির বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এমনটাই জানান অভিবাসন নিয়ন্ত্রক সামান ওয়াহিদ। এর বাইরেও দেশটিতে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবিলায় ইমিগ্রেশন ওয়াচ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অবৈধভাবে মালদ্বীপে বসবাসরতদের তথ্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই বিষয়ে বাংলাদেশ হাই কমিশনকে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করার আহ্বান জানান প্রবাসীরা। বৈধ এবং অবৈধ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা বিষয়টা নিয়ে উদ্বেগ জানাচ্ছি। যাদের ডকুমেন্টস আছে তাদেরকে যেন গ্রেপ্তার না করা হয়, এই বিষয়টা বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমরা এদেশের ইমিগ্রেশন অথরিটিকে আহ্বান জানাতে চাই। নির্দিষ্ট কোনো দেশ উল্লেখ না করলেও ফেরত পাঠানো এই 5,000 অভিবাসীর মধ্যে বাংলাদেশের সংখ্যা বেশি বলে জানান বসবাসরত প্রবাসীরা। আমার উদারত আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের প্রতি এবং মালদ্বীপে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনার স্যারের প্রতি, এই দেশের শ্রমবাজারটাকে আবারও সুন্দর করে পরিচালনা করার জন্য যেন আমরা এখান থেকে বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ করে রাখতে পারি, সে উদারত আহ্বান জানাচ্ছি। অবশ্য এর মধ্যেই বৈধকরণ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে কর্মরত প্রবাসীদের বৈধ হওয়ার আহ্বান জানান মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপে যে সকল কর্মী তারা আনডকুমেন্টেড হয়ে পড়েছেন, তাদেরকে তারা বৈধকরণের আওতায় নিয়ে আসবেন, সে লক্ষ্যে তারা কাজ করবেন এবং খুব শীঘ্রই তারা জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম শুরু হবে। আমরা আশা করব বাংলাদেশের যারা আনডকুমেন্টেড কর্মী এখানে রয়েছেন তারা এই সুযোগটি গ্রহণ করবেন এবং এর ফলে তাদের যে বৈধ ভিসা সেটি তারা লাভ করতে সক্ষম হবেন। দ্রুতই এই সমস্যার সমাধান না হলে নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে হবে আরও অসংখ্য বাংলাদেশিকে। সময় সংবাদ, মালদ্বীপ। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সরাসরি চলে যাব সেখানে। অপারেশন জ্যাকপট নামে দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে খাদ্য রসদ বোঝাই শত্রু জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম হয়। এছাড়াও বিমান বাহিনীর সদস্যগণের সমন্বয়ে গঠিত কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপো সহ পাকিস্তানি হানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আক্রমণ পরিচালনা করে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর 21শে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। আজ সেই দিবস। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে। সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত। সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ, নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতি বছর নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই জন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিগত 5 আগস্ট 2024 সালে
ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আজ আমি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ সহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি এবং সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আরবি মাল্টিপারপাস কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি সেখান থেকে যুক্ত ছিলাম। বিদেশ থেকে বৈধভাবে অর্থ পাঠালেও রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ প্রবাসীদের। হয়রানির শিকার হয়ে আয়কর রিটার্ন দাখিলে অনীহা অনেকেই অবৈধ হুন্ডির মতো পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে দেশ। দ্রুত সমস্যার সমাধানের দাবি প্রবাসীদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। দেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম উপাদান রেমিটেন্স। প্রতিদিন হাজারো প্রবাসী তাদের পরিবারের জন্য বৈধ পথে অর্থ পাঠান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থকে বাংলাদেশ সরকার রেমিটেন্স হিসেবে বৈধতা দেয়। তবে বিদেশ থেকে অর্থ পাঠানোর পরও ভোগান্তিতে পড়ার অভিযোগ প্রবাসীদের।
এক্সচেঞ্জ ভেদে ডিনারের বিপরীতে টাকার রেট বিবেচনায় নিয়ে বাংলাদেশে অর্থ পাঠান বলে জানান কুয়েত প্রবাসীরা। পরে হাউসগুলো নিজেদের সুবিধা মতো ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসীর অ্যাকাউন্টে সেই অর্থ পৌঁছে দেয়। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক স্টেটমেন্ট দিলেও নানা টালবাহানা করে রেমিটেন্স সার্টিফিকেট প্রদানে দীর্ঘদিনের এই হয়রানি থেকে মুক্তি চান প্রবাসীরা। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। ব্যাংক তো এই ডকুমেন্টটা আমারে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি ওইখান থেকে সহযোগিতা আমরা পাই নাই। টাকা পাঠাইছি এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা ফন্ডির থেকে আসছে। তো এইখানে আমাদের একটা সুন্দর একটা ব্যবস্থা করে দেবেন আশা করি। আমরা যারা প্রবাসী আছি আমাদের একটাই দাবি, একটাই আশা যে এগুলা যাতে আমাদের এই বিষয়গুলা বাংলাদেশ সরকার অতি দ্রুত এগুলো যাতে আমাদেরকে একটা ফয়সালা করে দেন। রেমিটেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হওয়া অনেক প্রবাসী আয়কর রিটার্ন দাখিলে অনীহা প্রকাশ করেন। কেউ কেউ অবৈধ হুন্ডির মতো পথ বেছে নিতে বাধ্য হন। সংশ্লিষ্টরা বলছেন এতে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে দেশ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতি। 10 অস্থায়ী সদস্য রাষ্ট্রের তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, আপোষের প্রক্রিয়াও নাকচ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।